ওকে, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আচ্ছা ঠিক আছে, যারা ইতিমধ্যে ক্লাসে জয়েন হয়ে গেছেন সবাই আমাকে একটু কমেন্টে জানাবেন যে সব ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আর আমাকে শোনা যাচ্ছে কিনা। আর সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিন। হয়তোবা হেডিং দেখেই বুঝতেছেন যে আজকে আমাদের ইংরেজি ক্লাস হবে এবং ইংরেজির একটা গুরুত্বপূর্ণ টপিকস আমরা আজকে পড়বো। তো সবাই জয়েন হয়ে নিক, আপনারা সবাই একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দিন এবং বন্ধু বান্ধব যা আছে সবাইকে একটু মেনশন দিন।
আচ্ছা, আর আজকের ক্লাসটি কে কোথায় থেকে করতেছেন সবাই একটু কমেন্টে জানাবেন, যে দেশের কোন প্রান্ত থেকে কে ক্লাসটি করতেছেন সবাই একটু আমাকে কমেন্ট করে জানান, আর একটু শেয়ার করে বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিন। অনেকেই সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম, সবার সালাম একসাথে নিলাম। সমস্যা নেই, সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান আর ক্লাসটা সবাই তাদের টাইম লাইনে শেয়ার করে দিন। শেয়ার করে খাতা কলম সব কিছু নিয়ে প্রস্তুত হয়ে যান। ইনশাল্লাহ আজকে আপনাদের ইংরেজির একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে ক্লাস হবে। আচ্ছা, ওমর ফারুক বলতেছে ভাইয়া পদার্থ রসায়ন। ভাইয়া শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে লেগে থাকো, পদার্থ রসায়ন জীববিজ্ঞান যে ক্লাস লাগে সব ক্লাস ইনশাল্লাহ পাবা, এক এক করে ধারাবাহিকভাবে সবই পাবা। ঠিক আছে, প্রতিদিন ক্লাসগুলো করো আর ক্লাসগুলো একটু শেয়ার করে দাও, বন্ধু বান্ধব যারা আছে সবাইকে ক্লাসটা শেয়ার করে দাও এবং মেনশন করে দাও। সব ক্লাস হবে ইনশাল্লাহ, কোনো টেনশনের কারণ নাই আর এত তাড়াহুড়ার কিছু নেই। আমাদের ধারাবাহিক রেগুলার তোমাদের জন্য এই আয়োজনটা থাকবে, প্রতিদিনে আমাদের ক্লাস হবে। ওকে, অনেকেই জয়েন হয়ে গেছে, তাহলে আমরা এখন ক্লাসটা শুরু করতে পারি। আজকে হলো আমাদের ইংরেজি ক্লাস, ইংরেজির হলো আজকে আমাদের লেকচার 2 হবে, লেকচার 2। আচ্ছা, আমি লেকচার 2 টপিকসগুলো আগে লিখে নিচ্ছি যে কোন কোন টপিকস আছে আমরা পড়াবো। আজকে আমরা প্রথমে পড়বো হলো প্রোনাউন, তারপরে আমরা পড়বো হলো নাম্বার, তারপরে আমরা পড়বো হলো জেন্ডার। আজকে হলো আমরা এই 3টা টপিকস শেষ করব। ওকে, তাহলে আমরা আজকে মূল ক্লাসে চলে যাই। আমরা হলো ক্লাস স্টার্ট করব হলো প্রোনাউন দিয়ে। তো প্রোনাউন শেষ করে যদি আমাদের হাতে পর্যাপ্ত সময় থাকে, স্টুডেন্ট যদি বোরিং না হয়, তাহলে আজকে আমরা নাম্বার জেন্ডার এই দুটোও পড়ব। এই দুটো ছোট কিন্তু গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় হলো প্রোনাউন। তো আজকে আমরা প্রোনাউনটা পড়ব, তো সবাই খাতা কলম নিয়ে আমি গুরুত্বপূর্ণ অনেক কিছু দেব যেগুলো সবাই নোট করে নেবা। ঠিক আছে, আমরা তাহলে ক্লাস শুরু করে দিলাম। আচ্ছা, তো প্রোনাউন, তো প্রোনাউন বলতে আমরা আসলে মূলত কি বুঝি বা প্রোনাউন বিষয়টা কি একটু আমরা আগে ভালো করে বুঝি। এই শব্দের বাংলা হলো পরিবর্তে। ঠিক আছে, আচ্ছা কিসের পরিবর্তে? এখানে আছে নাউন, নাউনের আমরা গত ক্লাসে জেনেছি নাউনের বাংলা মিনিং হলো কি, নাম। তার মানে প্রোনাউন হলো নামের পরিবর্তে যদি কোনো অডকে ব্যবহার করা হয় সেটাকেই বলা হয় হলো প্রোনাউন। মূল কথা, একটা নামের পরিবর্তে একটা অড ইউজ করতে হবে, আর নামের পরিবর্তে যে আমরা অড ইউজ করব সেটাকেই বলা হবে হলো প্রোনাউন। দেখো আমি একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা ভালো করে বুঝবা। আমি বললাম সজল হ্যাজ স্টার্টেড এ বিজনেস। ঠিক আছে, এখন দেখো আমি যদি এখানে আবার লিখি সজল want to be a rich, এটা লিখলাম না? আচ্ছা, সবাই সেন্টেন্সটা একটু ভালো করে খেয়াল করো। দেখো এইখানে আমি লিখছি সজল হ্যাজ স্টার্ট এ নিউ বিজনেস। আচ্ছা, সজল হলো একটা নাউন, পরবর্তী সেন্টেন্সে যে আমি আবার লিখছি কি সজল, কিন্তু এই পরবর্তী সেন্টেন্সে সজল লেখা যাবে না, আমরা সজলের পরিবর্তে এখানে ব্যবহার করতে পারি কি হি। আর এই যে সজলের পরিবর্তে যে হিটা ব্যবহার করলাম, হিটাকেই বলা হবে হলো তোমার প্রোনাউন। মানে কোনো নাউনের পরিবর্তে যে অর্থটা ব্যবহার করব সেটাই হলো প্রোনাউন। আর এইখানে যদি আমরা ভুলবশত সজল বসায় দিতাম, এটা আমাদের ভুল হতো। এই ভুলটা হলো আমাদের রিডান্ডেন্সি বা বাহুল্য দোষ। একই সেন্টেন্সে মানে একটা সেন্টেন্স বা একটা প্যাসেজে একটা নাম বারবার বললে আমাদের এটা বাহুল্য দোষ হয়, এটা বলা যাবে না। এর পরিবর্তে আমাদের একটা ওয়ার্ড বলতে হবে, আর এই নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা ব্যবহার করব সেটাকেই আমরা বলবো প্রোনাউন। আশা করি
প্রোনাউনের বিষয়টা বুঝতে পারছো। আর বোর্ড পরীক্ষায় কখনো প্রোনাউন কি বা কাকে বলে এটা প্রশ্ন আসে না। আমাদের মূল পড়া আমরা এখন ভিতরে ঢুকবো এবং ভিতরে বোঝার চেষ্টা করব। মূলত এখন আসলে আমরা প্রোনাউনের প্রকারভেদগুলো পড়ি এবং প্রত্যেকটা প্রকারভেদের ইউজেস জানতে হবে। তো আমাদের প্রোনাউন হলো প্রধানত 8 প্রকার। আগে আমরা 8 প্রকার একটু লিখে নিই। প্রোনাউন হলো প্রধানত 8 প্রকার। একটা হলো পার্সোনাল, ডেমনস্ট্রেটিভ, রিলেটিভ, ইনডিফিনিট, ইন্টারগেটিভ, তারপরে আছে আমাদের রিফ্লেক্সিভ, তারপরে আছে হলো রিসিপ্রোকাল, তারপরে আমাদের লাস্ট হলো ডিস্ট্রিবিউটিভ। ওকে, সবাই একটু এটা ভালো করে নোট করে নাও। আমাদের হলো প্রোনাউন 8 প্রকার। আমাদের প্রোনাউন হলো 8 প্রকার। 8 প্রকারের মধ্যে আমাদের প্রথমে আছে হলো পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ইন্টারগেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রিসিপ্রোকাল প্রোনাউন, আর একটা আছে হলো ডেস্টিভেটিভ প্রোনাউন। এই টোটাল হলো আমাদের 8 প্রকার প্রোনাউন। তো আমাদের 8 প্রকার প্রোনাউনের মধ্যে এই প্রোনাউনগুলো হলো আমরা ইউজ শিখবো, যেগুলো আমাদের পরীক্ষায় প্রশ্নে আসে। তো সবাই একটু ভালো করে, আমি আজকে ক্লাসটা একটু ধীরে ধীরে নেব, কারণ অনেকেই অনেক পড়া বুঝতে সমস্যা হয়। আমি ভেঙে ভেঙে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। তো আসো, এই যে আমরা যে 8টা প্রকার প্রোনাউন শিখলাম, এই 8টা প্রকার প্রোনাউন ইউজেস শিখবে। এগুলোর সংজ্ঞা বা আনুষঙ্গিক জিনিস আমাদের তেমন প্রয়োজন নেই। আমরা হলো মূলত ইউজ শিখবো, এবং সবসময় তো মূলত আমরা হলো পার্সোনাল প্রোনাউন দিয়ে শুরু করি। তবে আজকে আমি পার্সোনাল প্রোনাউন না, আজকে আমরা শুরু করব হলো রিলেটিভ প্রোনাউন দিয়ে। প্রথমেই আমরা আজকে পড়বো হলো রিলেটিভ প্রোনাউন, এবং এই রিলেটিভ প্রোনাউনের যত প্যাচ, যত সমস্যা, সবকিছু আমরা আজকে ইনশাল্লাহ শেষ করে ফেলবো। ওকে, আমরা রিলেটিভ প্রোনাউন পড়ার আগে এখনো অনেকেই ক্লাসে জয়েন হয়নি, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিন। শেয়ার করে দিয়ে ওকে, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিন। আমরা এখন মূল পড়া শুরু করবো। আমরা তো জাস্ট মানে প্রোনাউন জিনিসটা কি, প্রোনাউন কাকে বলে, প্রোনাউন কত প্রকার, এটা পড়লাম। তো এখন এই প্রোনাউনগুলো ইউজেস থেকে প্রশ্ন আসে, কত প্রকার প্রোনাউন কাকে বলে, এগুলো থেকে ভর্তি পরীক্ষায় বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোনো প্রশ্ন আসে না। আমাদের মূল প্রশ্নে আসবে ব্যবহার থেকে। তো আমরা পড়বো হলো রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, তো আমাদের ইংলিশে বা রিলেটিভ প্রোনাউনে আছে হলো কয়েকটা, দেখেন আমি সেগুলো লিখে নিচ্ছি। আর রিলেটিভ প্রোনাউন কি পরে আমি সংজ্ঞায় বুঝাচ্ছি। আছে আমাদের কি হু, হুম, হুস, তারপরে আছে হলো আমাদের হুইস, তারপরে আছে হলো আমাদের আর একটা দ্যাট। মূলত এই পাঁচটাই। তারপরে ধরেন যে এটাকে আমরা লিখতে পারি কি হু এভার, তারপরে আমরা লিখতে পারি হলো হুম এভার। এইগুলাকে মূলত রিলেটিভ প্রোনাউন বসে, রিলেটিভ প্রোনাউন বলে। এগুলা কি করে, যে দুইটা সেন্টেন্সের মাঝে বসে দুইটা সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করে। ঠিক আছে, তো এরা দুইটা সেন্টেন্সের মাঝে বসে দুইটা সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য এদেরকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। আর আমাদের ইংলিশে রিলেটিভ প্রোনাউন মূলত এই কয়েকটাই, হু, হুম, হুস, হুইজ, দ্যাট। আর আমরা হুকে কি হুইবার বলতে পারি, আর হুম ইবার বলতে পারি। তো আমাদের এই যে 7টা যে লিখছি, এই 7টার আমাদের ব্যবহার জানতে হবে, যে কোথায় হু বসে দুইটা সেন্টেন্সের মাঝে সম্পর্ক স্থাপন করবে, কোথায় হুম বসবে, কোথায় হুজ বসবে, হুইজ বসবে, দ্যাট বসবে, বা হুম এবার বা হুএভার, কোন শব্দটা কোথায় বসবে, এটার হলো আমাদের ব্যবহারটা জানতে হবে। তো আমরা এটা খুব খুব ইজিলি শেখার চেষ্টা করব, এবং খুব সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কোথায় হু বসবে, কোথায় হুম বসবে, আবার কোথায় হুজ বসবে।
হু ইজ দ্যাট এগুলো বসবে, আমরা এখন সেই ব্যবহারে চলে যাব। আর এরা কি করে আমি আবারও বলতেছি, এরা দুইটা সেন্টেন্সের মধ্যে বসে ওই দুইটা সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করে, তার জন্য এদেরকে রিলেটিভ প্রোনাউন বলে। তো আমি আপনাদেরকে ডিরেক্ট এগুলোর ব্যবহার শেখাবো এবং ব্যবহারগুলো খুবই ইজি, কিন্তু একটু ক্রিটিক্যাল, অনেক আমাদের প্যাচ লাগে। তো যাতে আমাদের প্যাচ না লাগে, তো প্যাচ ছাড়ানোর জন্য যা করা প্রয়োজন সেই অনুযায়ী আমি খুব সহজ ভাষায় শেখানোর চেষ্টা করব। দেখেন আমি কয়েকটা সেন্টেন্স লিখি, আমি লিখলাম কি, আই নো দ্য বয়, ঠিক আছে, এখানে দিলাম আই নো দ্য বয় লাভস ইউ, একটা সেন্টেন্স লিখলাম একটা ড্যাশ দিয়ে। ওকে, আমি আর একটা সেন্টেন্স লিখে এখানে লিখলাম কি, যে আই নো দ্য বয় ড্যাশ দিয়ে বললাম ইউ লাভ মোর। আচ্ছা, দুইটা সেন্টেন্স বলছি, এখন একটু ভালো করে দেখি যে এই দুইটা সেন্টেন্স আমরা প্রথমে আগে হু আর হুমের ব্যবহারটা শিখি। প্রথমে আমরা হলো কি শিখবো, হু আর হুম। আগে আমরা এই দুইটা শব্দ ভালো করে শিখে আমি দুইটা সেন্টেন্স লিখছি, এখন একটু ভালো করে বোঝেন। আর একটা জিনিস আমি এখানে বলে নিচ্ছি, এই হুকে বলা হয় হলো সাবজেক্টিভ ফর্ম, এই হুটা হলো সাবজেক্টিভ ফর্ম, আর এই হুমটাকে বলা হয় অবজেক্টিভ ফর্ম, ঠিক আছে। তো এখন একটু ভালো করে বোঝেন, আমি লিখছি কি আই নো দ্য বয়, এখানে তারপর লিখছি ড্যাশ লাভস ইউ। আচ্ছা, এখানে ভার্বটা আছে কি, লাভস। একটু ভালো করে খেয়াল করুন, এই লাভ ভার্বের কোনো সাবজেক্ট আছে? এখানে কিন্তু তার আগে কোনো সাবজেক্ট নাই, যেহেতু কোনো সাবজেক্ট নাই তো সেক্ষেত্রে আমাদের এই যে এখানে সাবজেক্ট ফর্ম কি, হু, তো এই ক্ষেত্রে আমাদের বসে যাবে হলো হু। কিন্তু আপনি নিচের সেন্টেন্সটা দেখেন, আই নো দ্য বয়, এই যে লাভ, লাভের কি একটা সাবজেক্ট এখানে আছে, তো এখানে সাবজেক্ট থাকার জন্য আমাদের এখানে হলো অবজেক্ট ফর্ম বসবে, অবজেক্ট ফর্মটা কি, হুম। আচ্ছা, এটা কি সবাই বুঝতে পারছেন? একটু ভালো করে দেখেন, আমি বলছি যে পরবর্তী যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সের যে ভার্বটা আছে, ভার্বটার কিন্তু এখানে কোনো সাবজেক্ট নাই। যদি সাবজেক্ট না থাকে তাহলে আমাদের এখানে হু বসবে, যদি আমাদের সাবজেক্ট না থাকে তাহলে কি বসবে, হু। আর যদি এই যে পরবর্তী যে সেন্টেন্সটা থাকবে তার যদি সাবজেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে বসবে হলো আমাদের হুম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। একটু ভালো করে দেখেন, যদি এটা বুঝে থাকেন সবাই একটু কমেন্টে লিখে জানান যে বুঝতে পারছি বা ক্লিয়ার। দেখেন আমি আরো কিছু উদাহরণ দিই, উদাহরণ দিয়ে বিষয়গুলোকে আরো আপনাকে ক্লিয়ার করার চেষ্টা করি। দেখেন আমি এখানে লিখলাম শি, শি ইজ দ্য পারসন, ঠিক আছে, আমি দিলাম শি ইজ দ্য পারসন, তারপরে হলো আমি ড্যাশ দিলাম। এখন আমি এখানে লিখলাম আই নো ইজ সিনসিয়ার। ওকে, এখানে দেখেন আমি একটা সেন্টেন্স লিখলাম শি ইজ দ্য পারসন ড্যাশ আই নো হি ইজ সিনসিয়ার। আমি এখানে আর একটা সেন্টেন্স লিখলাম শি ইজ দ্য পারসন, শি ইজ দ্য পারসন ড্যাশ, ড্যাশ দেওয়ার পর আমরা লিখলাম যে আই নো অ্যাজ দ্য বেস্ট। ওকে, এখন একটু ভালো করে খেয়াল করে সবাই আমাকে একটু কমেন্টে জানাবেন যে এইখানে কি বসবে আর এইখানে কি বসবে, একটু ভালো করে দেখে আমাকে কমেন্টে জানানোর চেষ্টা করুন। দেখুন আপনাদের এটার মধ্যে তো কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে, এখন নিচের সেন্টেন্সটা একটু ভালো করে দেখুন, তাহলে কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আমি বলছি কি শি ইজ দ্য পারসন, আচ্ছা শি ইজ দ্য পারসন, এখন আই নো, এই যে এখানে নো আছে না, এই নোর সাবজেক্ট কি আই, ঠিক আছে পাইলাম, কিন্তু এখানে আর একটা ভার্ব আছে, ভার্বটা কি ইজ, ইজের কোনো সাবজেক্ট আছে? যেহেতু ইজের কোনো সাবজেক্ট নাই তাহলে এখানে আমাদের কি বসবে, হু বসবে। এটা মাথায় রাখেন, এই যে পরবর্তী যে অংশটা থাকবে এখানে একের অধিক ভার্ব থাকতে পারে, তো যেহেতু দুইটা ভার্ব দুইটা সাবজেক্ট লাগবে, তো এখানে যেহেতু দুইটা সাবজেক্ট নাই সেজন্য এখানে কি বসে গেছে, হু বসে গেছে। যেমন আগেরটাতে দেখেন একটা ভার্ব ছিল, সাবজেক্ট ছিল না, বসায় দিচ্ছে, কিন্তু নিচেরটাতে দেখেন শি ইজ দ্য পারসন আই নো, এখানে কিন্তু শুধুমাত্র একটা ভার্ব আছে এবং একটা ভার্বের সাবজেক্ট আছে, এর পরবর্তী কোনো ভার্ব নাই, তো সেই জন্য এইখানে বসবে হলো আমাদের হোম। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন, যদি এইটুকু বুঝে থাকেন তাহলে কমেন্টে সবাই একটু ডান লিখুন যে ভাই বুঝতে পারছি। আমরা আরো ভিতরে যাবো, আমরা ডিপে যাবো, আমরা প্রথমে আগে হু আর হুমের ব্যবহারটা শিখতেছি, তো পরবর্তী আমরা আরো ভিতরে যাব। একটু ভালো করে সবাই যদি এটা বুঝে থাকেন তাহলে একটু কমেন্টে ডান লিখুন। এবং আরেকটা জিনিস সেখান থেকে খেয়াল করুন, এই যে হু বা হুম বসতেছে এদের আগে কিন্তু সবসময় কি আছে, একটা নাউন আছে, দেখেন যে দ্য বয়, পার্সন, পার্সন, এইগুলাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। আচ্ছা, আমরা অ্যান্টিসিডেন্ট বা পরবর্তী অংশটা একটু পরে বুঝতেছি, আগে এইটুকু বুঝতে পারছেন নাকি, এটুকু আমাকে কমেন্টে একটু ডান লিখে জানান যে ভাই বুঝতে পারছি।
ওকে, ঠিক আছে, আমরা জাস্ট হু আর হুমের যে ব্যাপারটা শিখলাম, এখানে আমি আরও কয়েকটা সেন্টেন্স লিখি। আমাদের জাস্ট হু হুম হুস যত প্রবলেম আছে আজকে সব সমাধান করে ফেলতে আমি বুঝলাম। আর ক্লাসটা লাইভ থাকবে, যদি তা কেউ তাড়াতাড়ি লিখে না নিতে পারেন সমস্যা নাই, পরবর্তীতে আপনি লিখে নিতে পারবেন। দেখেন আমি আরেকটা সেন্টেন্স লিখি, একটু ভালো করে দেখেন। এখানে আমি লিখলাম হি ইজ দ্য আউটার। আচ্ছা, মানে কি হি ইজ দ্য আউটার মানে কি সে একজন লেখক, এখন বলতেছে যে ড্যাশ আই বিলিভ শি ইজ দ্য, ঠিক আছে। এখন দেখেন আমি আরেকটা সেন্টেন্স দিচ্ছি, শি ইজ দ্য আউটার দ্যাট আই বিলিভ অজ। আচ্ছা, লেখা কি ওই পাশে দেখা যাচ্ছে? লেখা দেখা গেলে সবাই, দেখা না দেখা গেলে সবাই একটু কমেন্টে জানাবেন। আচ্ছা, আমি ফুল সেন্টেন্সটাকে লিখে নিই, তারপরে আমি বিষয়টা বুঝাই দেই। ওকে, এখন একটু ভালো করে আমাকে এখানে কমেন্টে জানান যে কি বসবে। এখানে শি ইজ দ্য আউটার বলছে আই বিলিভড অজ, ঠিক আছে, মোস্ট লাইকলি টু রিসিভ দ্য অ্যাওয়ার্ড, মানে সে একজন লেখক, আমি বিশ্বাস করি সে কি করবে, এই অ্যাওয়ার্ডটি জিতবে বা এই অ্যাওয়ার্ডটি পাওয়ার যোগ্য, এই ধরনের একটা মিনিং দেওয়া হয়েছে। আর এগুলোকে আমরা মিনিং করে করতে গেলে অনেক সমস্যা হয়ে যাবে, তা আমাদের মিনিং করার কোনো প্রয়োজন নেই। এখন একটু ভালো করে আমাকে কমেন্টে জানান যে এই যে শূন্যস্থানে কি বসবে। ওকে, সবাই একটু কমেন্টে জানান যে এখানে কি বসবে। আচ্ছা, অনেকেই বলতেছে হু হু হু। আচ্ছা, আমি একটু ভালো করে দেখেন, আবারও বুঝিয়ে দিচ্ছি। এখানে এখানে একটা ভার্ব আছে কি, বিলিভড। আচ্ছা, তারপরে এখানে কি বিলিভের সাবজেক্ট আছে, কিন্তু এই যে যে অজ আছে, অজের কিন্তু কোনো সাবজেক্ট নাই। অজের যেহেতু সাবজেক্ট নাই, এই জন্য এখানে আমাদের কি বসবে, হু বসবে। এন্ড অনেকেই বলতে পারে যে টু রিসিভ, ভাই টু রিসিভ তো ফাইনিট ভার্ব না, এটা হলো নন ফাইনিট ভার্ব। তো এরকম সেন্টেন্স যতই বড় হোক না কেন, আপনারা এই বিষয়টা খেয়াল রাখলে আশা করি বুঝতে পারবেন। এবং অনেকেই পারতেছে, অনেকেই কমেন্টে বলতেছে হু, ঠিক আছে, সবাই বুঝতে পারছে। তাহলে আমাদের হু আর হুমের একটা ফ্যাক্ট শেষ হলো, আরো কয়েকটা ফ্যাক্ট আছে যে ফ্যাক্টগুলো আমরা এখন দেখব। ওকে, দেখেন আমি আরো কিছু সেন্টেন্স লিখি। গিভ দ্য প্রাইজ টু। আচ্ছা, সবাই একটু আমার সাথে সাথে প্রয়োজন হলে লিখে নেবেন। ওকে, আমি আর একটা সেন্টেন্স লিখতেছি, একটু ভালো করে দেখেন। আচ্ছা, এখন একটু ভালো করে আমাকে সবাই একটু কমেন্টে জানান তো যে এইখানে কি বসবে এক নাম্বারটাতে আর দুই নাম্বারটাতে কি বসবে। আচ্ছা, আমরা এটা নাম্বার দিলাম, এটা হলো নাম্বার 1, নাম্বার 2। তো বলেন তো এক নাম্বারে কি বসবে আর দুই নাম্বারে কি বসবে? ওকে, আচ্ছা আচ্ছা সবাই, আচ্ছা ফার্স্ট বলছি, আচ্ছা আরোহী বলতেছে। আচ্ছা, এখন বলেন যে এই যে গিভ দ্য প্রাইজ টু, এখানে কি বসবে? দেখি, এখানেই ছেলেপেলের অনেক প্যাচ লাগে এবং অনেকেই প্রশ্ন চোখ বুঝে ভুল করে দিয়ে আসে। অনেক জানা, অনেক সহজ, তারপরও এই সেন্টেন্সটা ভুল করবে, কারণ ছোটখাটো অনেক বিষয় খেয়াল করা হয় না, এই জন্য অনেকেই বলতেছে হু হু। আচ্ছা ভাইয়া, এখানে হু বসবে না। আচ্ছা দেখেন, আমি বিষয়টা বুঝাই দিই কেন বসবে না বা কি বসেছে। এখানে বলছে গিভ দ্য প্রাইজ টু। আচ্ছা, ইউ ইউ লাইক। আচ্ছা, আমরা যদি আগের রুলসে যাই, তাহলে এখানে লাইক আছে, লাইকের কি আছে, সাবজেক্ট এখানে আছে। আচ্ছা ঠিক আছে, সাবজেক্ট থাকলে আমরা জানি, সাবজেক্ট থাকলে এখানে কি বসবে, অবজেক্ট ফর্ম বসবে। এখানে হওয়া উচিত ছিল কি, হুম। আর এইটাতে দেখেন, এই সেন্টেন্সটাতে দেখেন যে এইখানে ডিড আছে, কিন্তু ডিডের কোনো সাবজেক্ট নাই। যেহেতু ডিডের কোনো সাবজেক্ট নাই, এই জন্য এখানে বসবে কি আমাদের হু। কিন্তু একটু ভালো করে বোঝেন, আগের যে সেন্টেন্সগুলো বলছিলাম, যেমন আমরা এখানে বলছিলাম কি, আই নো দ্য বয়, ঠিক আছে, ড্যাশ দিয়ে বলছিলাম কি প্রথম সেন্টেন্সটা, লাভস ইউ, এরকম করে আমরা প্রথম সেন্টেন্সটা বলছিলাম।
আচ্ছা, একটু ভালো করে বোঝেন যে এইখানে আমাদের আগে রুলস অনুযায়ী হুম অথবা হু রাইট, কিন্তু এখানে হুম অথবা হু হবে না। কেন হবে না একটু ভালো করে বোঝেন। এই যে সেন্টেন্সটা যে ছিল, এখানে আমাদের ভার্ব ছিল, ভার্বের কোনো সাবজেক্ট ছিল না, এই জন্য ছিল হু। কিন্তু হুর আগে দেখেন এই যে এখানে নির্দিষ্ট কোনো একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, দ্য বয়, এটা কি আছে? একটা নাউন দেওয়া আছে, এটা হলো একটা নাউন দেওয়া আছে। কিন্তু একটু ভালো করে দেখেন তো, এখানে দা বলছে কি যে গিভ দ্য প্রাইজ টু, আচ্ছা এখানে কি কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে? নির্দিষ্ট কিন্তু ব্যক্তিকে বোঝাচ্ছে না। এখানে একটু ভালো করে তাকায় দেখেন, এখানে কিন্তু আমাদের কোনো নাউন বা প্রোনাউন নাই, এখানে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না। নির্দিষ্ট ব্যক্তি বোঝালে যাকে বা যে এ ধরনের মিনিং দেয়। আর এইখানে যদি নির্দিষ্ট ব্যক্তিকে না বোঝায়, তাহলে যে কেউ, যে কেউ বা যে যে কোনো কাউকে বোঝাতে পারে, সেই ক্ষেত্রে আমাদের হুম বসবে না, এর সাথে একটা ইভার যুক্ত হয়ে যাবে। এটা দ্বারা বোঝাবে যে কোনো ব্যক্তিকে, অনির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝাবে। এখানে বসবে হুম ইভার, এখানে বসবে হু ইভার। কারণ একটু ভালো করে দেখেন, আগের সেন্টেন্সগুলোতে এখানে নাউন বা প্রোনাউন ছিল, কিন্তু এখানে নাউন বা প্রোনাউন নাই, এখানে আছে কি পে পজিশন বা প্রিপজিশন, যেখানে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না। এই জন্য এখানে হুম হবে না। আমাদের আগের রুলস অনুযায়ী হুম, কিন্তু এখানে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে জন্য এটা ইভার হয়ে যাবে, হুম ইভার। মানে গিভ দ্য প্রাইজ হুম এভার ইউ লাইক, মানে তুমি যে কাউকেই পছন্দ করো বা যাকেই পছন্দ করো তাকেই প্রাইজটা দাও, এই ধরনের মিনিং বোঝাচ্ছে, যেখানে কোনো নির্দিষ্ট ব্যক্তি না। কিন্তু এইখানে কিন্তু নির্দিষ্ট ব্যক্তি ছিল, যার জন্য এটাতে হু বসছে। আশা করি ফ্যাক্টটা বুঝতে পারছেন। যদি এটা বুঝতে পারেন সবাই একটু কমেন্টে ডান লিখুন। আরো শর্টকাট বলে দিচ্ছি, এইটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। এখন অ্যান্টিসিডেন্ট যদি নাউন বা প্রোনাউন হয়, নাউন বা প্রোনাউন হলে আমাদের হু অথবা হুম বসবে। কিন্তু অ্যান্টিসিডেন্ট, এই অ্যান্টিসিডেন্ট যদি কোনো প্রিপজিশন হয়, যদি কোনো প্রিপজিশন হয়, তাহলে আপনি চোখ বুঝে ওই যে আমাদের কি বসতে পারে, হু এভার অথবা কি হুম এভার, যে কোনো দুইটার একটা বসবে। হু বসবে কোথায়? সাবজেক্ট না থাকলে হু, আর যদি অবজেক্ট না থাকে, ও যদি আমাদের সাবজেক্ট থাকে তাহলে কি অবজেক্ট লাগবে, সেক্ষেত্রে হুম এভার। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে অ্যান্টিসিডেন্ট যদি নাউন বা প্রোনাউন থাকে। এখন আসেন আবার প্যাস আছে, আমরা আর একটা শব্দ এখানে ব্যবহার শিখি নেই, সেটা হলো কি আমাদের হুস। এই হুসের কিন্তু এখনো আমরা ব্যবহারটা শিখি নাই। এখন এই নাউন প্রোনাউনের মধ্যেও আমাদের প্যাচ আছে। তো এখন এই প্যাচটা আমরা এখানে আরো কয়েকটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করবো। তো এইটুকু বুঝে থাকলে সবাই একটু কমেন্টে ডান লিখুন যে আমি যে ফ্যাক্টটা এখানে বুঝেছি এটা যদি বুঝে থাকেন। এইখানে দেখেন, আমি আবার বলতেছি, এখানে ভালো করে দেখেন, এখানে নাউন আছে। নাউন থাকলে আমাদের নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝায়, সেই জন্য হু অথবা হুমের রুলসটা রাইট হবে। কিন্তু যদি প্রিপজিশন থাকে, এখানে দেখেন প্রিপজিশন আছে, তখন আর হু হবে না, এখানে যে কাউকে বোঝা যাবে এজন্য হুম এবার অথবা হু এবার হবে। এখন এই যে নাউন প্রোনাউনের মধ্যে কিছু কথা আছে যার উপর ভিত্তি করে কিছু কিছু ক্ষেত্রে হুজ বসে। তো আমরা এখন হুজের ব্যবহারে চলে যাব। তো সবাই এটুকু বুঝে থাকলে একটু কমেন্টে লিখুন ডান। ওকে, অনেকেই বুঝছে। ওকে, এখনো যারা ক্লাসটা করতেছেন সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেবেন, ঠিক আছে? আমাদের আরো অনেক কিছু পড়ানোর আছে, আমরা ইনশাল্লাহ আজকে অনেক কিছু জানবো, ছোটখাটো বিষয়গুলো যেগুলো আমাদের প্রচুর পরীক্ষায় আসে এবং আমরা ভুল করে থাকি, ঠিক আছে? সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিন এবং বন্ধু বান্ধবকে মেনশন করুন। ওকে, ঠিক আছে। এখন দেখেন আমাদের জাস্ট পরবর্তী আমি আরো দুই চারটা সেন্টেন্স লিখি যে বিষয়টা আপনার বোঝার চেষ্টা করেন। ওকে, দেখেন এখানে আমি একটা সেন্টেন্স লিখতেছি, দ্য ম্যান ড্যাশ, প্রচুর ঝামেলা করতেছে। ওয়েট was 60 কেজি, was very strong। তো ঝটপট সবাই উত্তর দিয়ে বলেন তো এইখানে কি বসবে। একটু সবাই আমাকে একটু কমেন্টে ভালো করে জানান যে এইখানে কি বসবে, ঠিক আছে? আমরা আগের রুলস শেষ, এটা একটা নতুন একটাই নিয়েছি, তারপরেও দেখি সবাই কেমন পান, এটাতে কি বসবে। সবাই একটু কমেন্টে জানান তো এখানে কি বসবে। আমরা বলছি কি দ্য ম্যান ড্যাশ, ঠিক আছে, ওয়েট, ঠিক আছে, was 60 কেজি, was very strong। আচ্ছা, এই সেন্টেন্সটা বলছি, এখন বলেন তো এইখানে কি বসবে।
আচ্ছা, তাসলিমা নূর সায়দা বলছে হুস, আরো কেউ দেখি, হ্যাঁ সুমাইয়া আক্তার হুম। আচ্ছা ঠিক আছে, সবাই সবার মতো কম দিচ্ছে, একটু ভালো করে বোঝেন। আমরা যে রুলসটা পড়ছি সেই রুলস অনুযায়ী কি হওয়া উচিত ছিল। দেখেন বলছে দ্য ম্যান ওয়েট অজ। আচ্ছা, এই যে অজ, অজ ভার্বের একটা সাবজেক্ট কিন্তু আছে, কিন্তু এই যে আর একটা অজ ভার্ব আছে যার কোনো সাবজেক্ট নাই, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে হওয়া উচিত কি, হু। এটা হওয়া উচিত কি ছিল আমাদের, হু, কিন্তু এখানে হু হবে না। হু হবে না কারণ আরেকটা জিনিস আপনাদের একটু ভালো করে খেয়াল রাখতে হবে। সেই জিনিসটা কি, এই যে দেখেন এইখানে যে শূন্যস্থান যে আছে, শূন্যস্থানের পর একটা ওয়ার্ড আছে, ঠিক আছে, এই ওয়ার্ডটা কি মূলত একটা নাউন। এখন এইখানে একটু ভালো করে খেয়াল রাখেন, আগের যে শব্দগুলো পড়ছিলাম এখানেও একটা নাউন ছিল, ঠিক আছে, নাউন না থাকলে আমরা হু অথবা যে কোনো কিছু দিয়ে পূরণ করে নিছিলাম, কিন্তু এখানেও যদি একটা নাউন থাকে এবং এই নাউনটা কি হতে হবে, আপনাদের একটু ভালো করে বুঝেন, এই নাউনটা আপনাদের হতে হবে, যদি কোনো ব্যক্তি অথবা প্রোনাউন না হয়, ব্যক্তি বা প্রোনাউন ব্যতীত অন্য যে কোনো নাউন থাকে, তো সেক্ষেত্রে আপনাদের এই যে হু হবে না, সেক্ষেত্রে হবে হলো আপনাদের হুস। একটু ভালো করে মাথায় রাখবেন, এখানে জলজান্ত একটা ব্যক্তি, যদি এই যে ওয়েটার এখানে কি থাকতো, জলজান্ত একটা ব্যক্তি বা একটা প্রোনাউন, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে হয়তো হু, কিন্তু এরপরে নাউন আছে ঠিকই, কিন্তু আমাদের নাউনটা কিন্তু কোনো ব্যক্তি বা প্রোনাউন না। আগের সেন্টেন্সগুলোতে কিন্তু আমাদের নাউনগুলো কি ছিল, ব্যক্তি বা প্রোনাউন। যেমন আমি লিখছিলাম কি, শি ইজ দ্য পারসন, ড্যাশ দিতাম কি, আই নো ইজ সিনসিয়ার। তো এইখানে একটু ভালো করে বিষয়টা বোঝেন। তো এখানে আমরা এই যে ইজের হিসেবে হু বসাইছিলাম, এই হুর পর এই যে একটা নাউন আছে, এই নাউনটা কি ছিল, সরি একটা ওয়ার্ড আছে, এটা কিন্তু একটা প্রোনাউন আছে। তা আমি বলছি যদি প্রোনাউন থাকে অথবা কোনো ব্যক্তির নাম থাকে, এখানে যদি ব্যক্তির নাম থাকতো রফিক, করিম, জব্বার, যাই থাকতো না কেন, তাহলে এখানে আমাদের হু হইতো। কিন্তু এইখানে যদি ব্যক্তি বা কোনো প্রোনাউন না থেকে কোনো একটা নাউন থাকে, সে নাউনটা যে কোনো জড় পদার্থ বা যে কোনো নাউন হতে পারে, তো সেক্ষেত্রে আমাদের আর হু হবে না, সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের হুস। আমাদের সবগুলো বিষয় একটু ভালো করে, ফ্যাক্টগুলো একটু ভালো করে আপনাদের বুঝতে হবে যে কেন আমাদের এখানে হুস হচ্ছে। আমি পরে যা একদম সবগুলোকে শর্টকাট করে দেবো যে কি জন্য এটা হচ্ছে, কিন্তু আগে বিস্তারিত বিষয়টা বোঝেন। তো এই ফ্যাক্টটা যদি বুঝে থাকেন তাহলে সবাই একটু কমেন্টে ডান লিখুন যে ভাই বুঝতে পারছেন। আমি মুছে দিলাম, তাহলে বিষয়টা বুঝতে পারছেন যে এখানে আমরা বুঝতেছি হু হবে, কিন্তু যেহেতু এখানে নাউনটাই হচ্ছে না, সেজন্য একটা হয়ে যাবে হলো হুস। ওকে, যদি এটা বুঝে থাকেন, আমি একটু তাড়াহুড়োই করি কারণ অনেক পড়া আছে আরো, তো আমরা শেষ করতে হবে। দেখেন আমি আরেকটা সেন্টেন্স লিখি, ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল থ্রি সাইড আর equal is called an ওকে। তো এই সেন্টেন্সে কি বসবে সবাই একটু কমেন্টে ঝটফট জানিয়ে দিন। এখানে আছে হলো কি যে ট্রায়াঙ্গেল, একটা বলছে এই ট্রায়াঙ্গেল মানে কি, একটা ত্রিভুজ, বলছে থ্রি সাইড আর ইকুয়াল মানে কি তিনটা সাইডে যার সমান, আমরা ইজ কল অ্যান ইকুয়ালিটারাল ট্রায়াঙ্গেল, তাকে আমরা সমবাহু ত্রিভুজ হিসেবে ডাকি। তো এটা হলো বাংলা মিনিং দিচ্ছে। তো এখানে আমরা কি বসাবো, দেখেন একটা ট্রায়াঙ্গেল, এখানে বলছে থ্রি সাইড, এখানে কিন্তু একটা থ্রি সাইড এটা দ্বারা সম্পূর্ণ একটা নাউন বোঝানো হয়েছে। আর এই যে আর আছে, আর তো সাবজেক্ট আছে, কিন্তু এখানে এই যে ইজ আছে, ইজের কিন্তু সাবজেক্ট নাই, কিন্তু আমার কথা সাবজেক্টটা কি, কোনো প্রোনাউন, এটা কি কোনো প্রোনাউন, প্রথম প্রশ্ন, না এটা কোনো প্রোনাউন না। এটা কি কোনো ব্যক্তির নাম, না এটা কোনো ব্যক্তির নামও না, এটা একটা নাউন। এখন নাউন যে কোনো কিছু হতে পারে, তাহলে যে কোনো কিছু হলে আমাদের কি শুধু হু বসবে, না এটা বসবে হুস, এটা বসবে আমাদের হলো হুস। তো সবগুলো ফ্যাক্ট একটু ভালো করে যদি বুঝেন তাহলে হয়ে গেছে। ওকে, আচ্ছা, এটা এটা আশা করি বুঝতে পারছেন। তো দেখেন আমরা হলো জাস্ট রিলেটিভ প্রোনাউনের কি কি বিষয় একটু ভালো করে বুঝলাম। আমি একটু আবার একটু সামারি করে দিচ্ছি, যারা ক্লাসে মনোযোগী আছেন তারা আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবেন, আর যারা মনোযোগী নেই হুট করে আসতেছেন দেখতেছেন চলে যাচ্ছেন, তারা কিছু বুঝবেন না। তো আমরা এখানে প্রথমে ব্যবহার করলাম হু, হুর সাথে আমরা ব্যবহার করলাম কি হুম,
তারপরে আমরা হুজটাকে একটু সাইডে নিয়ে গেছিলাম, এটা একটু এক্সেপশনাল। আর এখান থেকে আমরা হু থেকে কি নিয়েছিলাম, হু থেকে হু এভার, আর একটা নিয়েছিলাম কি হুম এভার। তো আমরা বলছিলাম যে হু বা হুম কোথায় বসবে, যদি এদের আগে কোনো কি থাকে, নাউন থাকে, এবং এই যে এরপর যে ভার্ব থাকবে, এই ভার্বের যদি সাবজেক্ট থাকে, তাহলে আমাদের সাবজেক্ট থাকলে ব্যবহার হবে হুম, সাবজেক্ট না থাকলে ব্যবহার হবে কি হু, এটা বলছিলাম। আর এই যে এদের আগে যদি কি থাকে, মানে পি পজিশন থাকে, এদের আগে থাকবে হলো পি পজিশন, তখন আমাদের অনির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝায়। তো সেক্ষেত্রে হুএভার বা হুমেভার এই পাশে সেম, ভার্বের সাবজেক্ট হিসেবে সাবজেক্ট থাকলে হুমেভার, সাবজেক্ট না থাকলে হু। তো এই যে আমাদের চারটা ব্যবহার। আর হুসটাকে বলছিলাম যে আমরা যে হু বা হুম বসাবো তারপরের অর্থটা, এই যে তারপরের অর্থটা যদি কোনো ব্যক্তি বা প্রোনাউন না হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের বসবে হুস। আশা করি এইটুকু বিষয় সবাই বুঝতে পারছেন। ওকে, ঠিক আছে। দেখেন আমাদের এখনো রিলেটিভ প্রোনাউনের আরো দুইটা শব্দ বাদ আছে, সে দুইটা ওয়ার্ড কি কি, একটা হলো কি হুইস, একটা হলো হুইস আর একটা হলো কি দ্যাট। তো আমরা এখন হুইস আর দ্যাট এটার একটু ভালো করে ব্যবহারটা বোঝার চেষ্টা করব। এই দুইটা ব্যবহার খুবই সহজ, তারপরও আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। দেখেন আমাদের হুইস কোথায় ব্যবহার হবে, আমাদের হুইসটা কোথায় ব্যবহার হবে একটু ভালো করে দেখি। আমাদের হুইসটা ব্যবহার হবে হলো কোনো বস্তু, শিশু বা ইতর পানি থাকলে। আর একটা জিনিস ভালো করে মাথায় রাখেন যে বস্তু, শিশু, ইতর পানি বলতে এখানে আমরা কি বোঝাচ্ছি, আমাদের যে ওই যে অ্যান্টিসিডেন্ট আমরা যে বললাম যেগুলো বসবে, এদের আগে যে নাউনটা থাকবে সেই নাউনটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। এখন এই অনুযায়ী এটা আমাদের ব্যবহার হবে। ও আচ্ছা, আর একটা জিনিস এখানে ভালো করে বলি নাই, যে হুটা, হু অথবা হুম, এরা ব্যবহার হবে কিসের ক্ষেত্রে, কোনো ব্যক্তির ক্ষেত্রে, এরা হলো ব্যক্তির ক্ষেত্রে। আর এই যে হুইজ অথবা দ্যাট, এটা ব্যবহার হবে হলো, হুইজটা ব্যবহার হবে হলো বস্তু, শিশু বা ইতর পানি, যেমন কুত্তা, হ্যাঁ কুত্তা বলতেছে, আচ্ছা কুকুর, বিলাই, যেটাই বলেন না কেন, সেই ক্ষেত্রে এটা ব্যবহার হবে। আর দ্যাটটা আপনাদের ব্যক্তি বস্তু দুটোর ক্ষেত্রেই ব্যবহার হতে পারে। যেখানে আমাদের মিনিংটা ক্লিয়ার হবে না সেখানে হলো আমরা দ্যাট ইউজ করব, তাছাড়া আর কোনো কিছু না। তো দেখেন আমরা জাস্ট উদাহরণে চলে যাই, তাহলে বিষয়টা আপনারা ভালো করে বুঝতে পারবেন। যেমন দেখেন আমি লিখলাম কি, আই স এ বেবি ড্যাশ, ঠিক আছে, আই স এ বেবি was crying for its mother. এখন দেখেন এখানে আমরা বলছি আই স এ বেবি। আচ্ছা, এই যে এ বেবি এটা হলো কি অ্যান্টিসিডেন্ট। আচ্ছা, এ বেবি কি একটা শিশু না? আচ্ছা, শিশুর পরিবর্তে আমরা কি বসাতে পারি এখানে, হুইজ। এটা বসবে কি, হুইজ ওয়াজ ক্রাইং ফর ইটস মাদার। আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি যে আমাদের হুইজটা কোথায় বসবে, শিশু, বস্তু বা ইতর কোনো প্রাণীর ক্ষেত্রে। যেমন আমরা আরো কয়েকটা উদাহরণ দিতে পারি, আই হ্যাভ বট এ পেন, ঠিক আছে। এখন আমরা বললাম কি, হুইজ আচ্ছা এখানে কি আই হ্যাভ বট এ পেন, আচ্ছা যে পেন কি একটা বস্তু না, তাহলে এখানে কি বসবে, হুইজ রাইট ওয়েল। আচ্ছা আমি জাস্ট একটা কলম কিনছিলাম, হুইট যেটা কি হয়েছে, ভালো লিখছে, এই ধরনের মিনিংটা বোঝাচ্ছে। ওকে, ঠিক আছে, আপনারা হুইজের বিষয়টা ভালো করে বুঝতে পারছেন। এখন দ্যাটের বিষয়টা, যেটা আমরা তো বলছি এটা ব্যক্তি বস্তু দুটোর ক্ষেত্রে ব্যবহার হতে পারে, তো একটু ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করুন। দেখেন আমি দুই একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলে বিষয়টা আপনাদের ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। যদি আপনাদের মিনিংটা ক্লিয়ার না হয়, তো সেই ক্ষেত্রে আপনারা দ্যাট বসাতে পারবেন। আর যদি মিনিং ক্লিয়ার হয়ে যায়, তাহলে দ্যাট যদি কোনো ব্যক্তি হয়, দ্যাটের পরিবর্তে হু বা এটার পরিবর্তে হুইসও ব্যবহার করা যায়। দ্যাটটা হলো হু হুইস দুটোর পরিবর্তেই ব্যবহার করা যায়। যেমন আমি বললাম কি,
দেখেন আমি কিছু লিখি, দিস ইজ দ্য পেশেন্ট। দিস ইজ দ্য পেশেন্ট, ড্যাশ দিলাম, বললাম দিস ইজ দ্য পেশেন্ট ওয়াজ টেকেন দ্য হসপিটাল। এটা একটা সেন্টেন্স লিখলাম। আমরা আর একটা লিখলাম কি, দিস ইজ দ্য টেবল। ওকে, দিস ইজ দ্য টেবল ড্যাশ আই বট এস্টারডে। আচ্ছা একটু ভালো করে দেখেন, এখানে দিস ইজ দ্য পেশেন্ট। আচ্ছা এখানে হলো একটা রোগীর নাম, এক্ষেত্রে কিন্তু আমরা এখানে কি বসাতে পারি, হু বসাতে পারি, কারণ অজের কোনো সাবজেক্ট নাই। কিন্তু এটা যদি আমি নাই বুঝি, ক্লিয়ার নাই হই, পেশেন্টটা কি একটা মানুষ হতে পারে, আবার ধরেন যে একটা বস্তু হতে পারে, তো সেই ক্ষেত্রে যদি আমরা ক্লিয়ার না হই, তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি ইউজ করতে পারি, দ্যাট। আর এটা যদি আমরা ক্লিয়ার হয়ে যাই যে এটা কোনো ব্যক্তি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি বসবে, হু বসবে। কিন্তু যদি আমরা ক্লিয়ার না হয়ে যাই, তাহলে এটা হলো আমাদের কি বসবে, দ্যাট বসবে। যেমন দিস ইজ দ্য টেবিল, আমি বুঝতেছি একটা বস্তু, তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাতে পারি, হুইজ বসাতে পারি। আবার হুইজ না বসে আমি যদি চাই কি বসাতে পারি, দ্যাটও বসাতে পারি। তবে যদি অপশনে হুইজ থাকে, তাহলে হুইজ হলো আপনাদের বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে আপনাদের দ্যাটের চেয়ে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এই পর্যন্ত ছিল হলো আমাদের রিলেটিভ প্রোনাউনের ব্যবহার এবং রিলেটিভ প্রোনাউন নিয়ে বিস্তারিত। তো এই ক্ষেত্রে কারো কোনো সমস্যা আছে কিনা সবাই একটু আমাকে কমেন্টে জানান, আমি সবাই একটু কমেন্টটা চেক দিচ্ছি, তারপরে আমরা বাদ বাকি প্রোনাউনগুলোতে চলে যাব। তো সবাই একটু কমেন্টে জানান। ওকে, আর যারা যারা এখনো ক্লাসটা করতেছেন সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিন, শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিন। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়বো এবং খুব ছোট ছোট আকারে সব কিছু বোঝার চেষ্টা করব। জি না ভাইয়া, আচ্ছা হুইস, আচ্ছা কোনো প্রবলেম নাই। আচ্ছা আমি কমেন্টগুলো একটু চেক দেই। আচ্ছা আচ্ছা ডান। আচ্ছা লেখা বোঝা যায় না, আচ্ছা লেখা তো, আচ্ছা ঠিক আছে বড় করে লিখতেছি। আচ্ছা যারা লেখা বুঝতে পারতেছেন না বা একটু বুঝতে সমস্যা হচ্ছে, আমি যে রুলসগুলো পড়াচ্ছি সবগুলো রুলস এই যে আমাদের বইগুলোতে আছে। আমাদের একটা বইয়ের মধ্যে আপনাদের এটা হলো গাইড, আমাদের প্রশ্ন ব্যাংক, সাজেশন এক এক করে ইনশাল্লাহ সবই চলে আসতেছে। তো যারা বাসায় বসে আমাদের ক্লাসগুলো করতেছেন তারা একটু কষ্ট করে বইটা সংগ্রহ করে নেবেন। এবং সামনে আপনাদের এসএসসি রেজাল্ট, রেজাল্ট পরবর্তীতে অনেকেই কোচিংয়ে ভর্তি হওয়ার ইচ্ছা আছে। তো যারা ধরেন যে কোচিং করার ইচ্ছা আছে তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের সর্বোচ্চ এফোর্টটা দেবো, ইনশাল্লাহ ভালো কিছু আপনারা পাবেন। তো যারা বাসায় বসে ক্লাস করতেছেন তারা অলরেডি আমাদের বইগুলো লাইব্রেরিতে প্রায় স্টক আউট, নতুন করে এডিশন ছাপানো হচ্ছে। তবে কিছু বই আমাদের কাছে আছে, আপনারা যদি অনলাইনে অর্ডার করেন তাহলে আমরা পৌঁছে দিতে পারবো। তো যারা ঘরে বসে ক্লাসগুলো করতেছেন তারা আমাদের বইগুলো কালেক্ট করে নেবেন, এই বইগুলোতে সুন্দর করে সবকিছু গুছিয়ে দেওয়া আছে, আপনাদের এক্সট্রা কোনো কষ্ট করতে হবে না। ওকে, জি স্যার বুঝছি বুঝছি। আচ্ছা আমাদের বইটার দাম হলো, যারা বিএসসির জন্য বইটা নেবেন তাদের হলো 490 টাকা। আর যারা ডিপ্লোমার জন্য বই নেবেন তাদের হলো 520 টাকা। আর সাথে আমাদের কোশ্চেন ব্যাংক আছে, কোশ্চেন ব্যাংক উইথ মডেল টেস্ট, যেটার দাম হলো 320 টাকা। এবং কোশ্চেন ব্যাংক প্লাস মডেল টেস্টটা হলো এইটা। এই যে যারা এই বইটা নেবেন, এই বইতেও 7,000+ এমসিকিউ দেওয়া আছে, রিয়েল এমসিকিউ, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো। তো কেউ যদি 7,000 এমসিকিউ মাথায় রাখে সে কেন চান্স পাবে না সেটা আমাকে বলেন। আর এখানে প্রত্যেকটা হলো বিগত বছরের প্রশ্ন ব্যাখ্যা করে সুন্দর করে গুছিয়ে আপনাদের বিস্তারিত ভাবে দেওয়া, যাতে আপনাদের বিগত বছরের প্রশ্নগুলো দেখে আইডিয়া হয়ে যায়। এর পাশাপাশি যারা পড়তেছেন আমরা টুকটাক কোচিং থেকে কিছু শিট দেই, তো যারা চান তাদেরকে আমরা এই শিটটাও প্রোভাইড করতে পারবো। আর এই কোশ্চেন ব্যাংক বিএসসি ডিপ্লোমা সবার জন্য। ওকে, এখন আসেন আমরা আর একটা গুরুত্বপূর্ণ প্রোনাউন পড়বো, সেটা হলো জাস্ট ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে কিছু করার নাই। আমরা হলো আজকে আর একটা প্রোনাউন পড়বো, সেটা হলো কি পার্সোনাল প্রোনাউন।
আমরা হলো আর একটা প্রোনাউন পড়বো, সেটা হলো পার্সোনাল প্রোনাউন। আমাদের 8টা প্রোনাউনের প্রকারভেদ লিখছিলাম না, তার মধ্যে শুধুমাত্র এখন পর্যন্ত শেষ হয়েছে রিলেটিভ প্রোনাউন, এখনো আমাদের বাদ আছে পার্সোনাল প্রোনাউন, আরো বাদ বাকি 7টা। তবে বড় বড়গুলো আমরা আগে শেষ করে ফেলি। এখন আসেন এই পার্সোনাল প্রোনাউন জিনিসটা কি। জাস্ট পার্সোনাল মানে কি, কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে, ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যে ওয়ার্ডটা ইউজ করি, মানে কোনো নাম, মানে ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে ওয়ার্ডটা ইউজ করি, সেটাই হলো আমাদের পার্সোনাল প্রোনাউন। আর এই পার্সোনাল প্রোনাউন আবার 3 প্রকার। আপনার ছোটবেলা থেকে শিখাইছেন পার্সোনাল প্রোনাউন কত প্রকার, 3 প্রকার। একটা হলো কি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো এই হলো আপনাদের 3 প্রকার। এখন এই 3 প্রকারের সবাই মোটামুটি জানে যে আই উই হলো ফার্স্ট পার্সন, ইউ হলো সেকেন্ড পার্সন। তো এইভাবে না আমরা একটু সংজ্ঞা সহকারে বোঝার চেষ্টা করি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন। যেমন এখানে আমি ক্লাস নিচ্ছি, তো ক্লাস নিচ্ছে আমি কথা বলতেছি, আমার সামনে যদি স্টুডেন্ট বসে থাকে, তো স্টুডেন্টরা চুপচাপ কথা শুনে ওরা প্রত্যক্ষভাবে এখানে উপস্থিত আছে। তো আমি যে কথা বলতেছি, কাজটা করতেছি, আমি হলো ফার্স্ট পার্সন। আর উপস্থিত থেকে যে কথা শুনতেছে তারা হলো সেকেন্ড পার্সন। এখন আপনারা দেখেন এখানে উপস্থিত নাই, আপনারা পরোক্ষভাবে বাসা থেকে কথাটা শুনতেছেন, তাহলে আপনারা হলো কি থার্ড পার্সন। এখন সাপোজ ধরেন যে আমি আর আমার বন্ধু এক জায়গায় দাঁড়ায় আছি, তো বন্ধুর সাথে দাঁড়ায় আছি, বন্ধু কথা বলতেছে, তাহলে বন্ধু ফার্স্ট পার্সন। আমি প্রত্যক্ষভাবে শুনতেছি, উপস্থিত থেকে প্রত্যক্ষভাবে শুনতেছি, আমি হলো সেকেন্ড পার্সন। আর বন্ধু আবার মনে করেন যে পরিমনির ভক্ত, ঠিক আছে, বন্ধু হলো পরিমনির ভক্ত, তো পরিমনির কথা বলছি, পরিমনি কি এখানে উপস্থিত আছে? তাহলে পরিমনি যেহেতু উপস্থিত নাই, তাহলে পরিমনি হলো থার্ড পার্সন। মাথায় রাখবেন উপস্থিত থাকলেই হবে ফার্স্ট অথবা সেকেন্ড, আর যদি অনুপস্থিত থাকে তাহলে সে হবে হলো থার্ড পার্সন। ওকে, ঠিক আছে। তো আমরা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন বুঝছি। আবার এইগুলোকে নাম্বারের ভিত্তিতে, আমরা জানি নাম্বারের ভিত্তিতে সবকিছু হয় কি সিঙ্গুলার আর হলো প্লুরাল। তো সিঙ্গুলার কি একজন, আর প্লুরাল কি একের অধিক বোঝালে তাকে প্লুরাল বলা হয়। তো এখন আমরা এই যে এই পার্সোনাল প্রোনাউনের অনেকগুলো ফর্ম আছে, এগুলা ওই যে কারক বা কেস বা বিভিন্ন অনুযায়ী এদের যে ফর্মটা আছে, সেই ফর্মের আমরা একটা ছক আঁকবো, এবং এই ছকটা সবাই খুব মনোযোগ সহকারে শিখবেন। এই ছকটা হলো বেসিক, আর এই ছক থেকে আমরা পরবর্তীতে কোথায় কোনটা ব্যবহার হবে ইউজেস শিখবো। তো সবাই একটু কষ্ট করে ছকটা এঁকে নেবেন। আমি এ টু জেড এবং পার্সোনাল প্রোনাউনের সাথে রিফ্লেক্সিভ প্রোনাউনটাও শেষ করবো। ছকটা বড় হবে, সবাই একটু কষ্ট করে, যারা খাতা কলম নিয়ে বসে ক্লাসটা করতেছেন তারা সুন্দর করে এঁকে নেবেন। ওকে, আচ্ছা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ঘর দিছি, মোটামুটি 7টা। এখন দেখেন আমি এখানে জাস্ট আমাদের কি পার্সোনাল প্রোনাউনের প্রকারভেদগুলো লিখতেছি। এখানে হলো আমাদের নাম্বার অনুযায়ী ভাগ করব আমরা। আর এদের যে বিভিন্ন ফর্ম আছে, তো এই ফর্মগুলোকে বলা হয় কি সাবজেক্টিভ ফর্ম, যাকে আমরা নমিনেটিভ ফর্মও বলি, আমি সংক্ষেপে লিখতেছি সাবজেক্ট ফর্ম। আবার এটাকে আমরা আরো কি ফর্ম আছে, অবজেক্টিভ ফর্ম বা অবজেক্ট ফর্ম। আবার আমরা এটা হলো কি পসেসিভ ফর্ম আছে, একটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, আর একটা হলো পসেসিভ প্রোনাউন। আর আরেকটা ফর্ম আমরা লিখবো হলো রিফ্লেক্সিভ ফর্ম। আমরা সবগুলোই একসাথে শিখে ফেলবো যে কিভাবে এই জিনিসগুলোকে আমরা গঠন করি। তো সবাই যারা ক্লাসটা করতেছেন সবাই এ টু জেড এটা তোলার চেষ্টা করেন, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, সবগুলো ফর্ম এ টু জেড তোলার চেষ্টা করেন। ওকে, ঠিক আছে। আমরা দেখেন এটা আমরা লিখতেছি হলো ফার্স্ট পার্সন। তো আমাদের ফার্স্ট পার্সনের যদি এটা আমাদের সিঙ্গুলার, তো ফার্স্ট পার্সন সিঙ্গুলারের একটাই আছে সাবজেক্টিভ ফর্ম, সেটা হলো কি আই। একটা হলো কি আমাদের আই। আচ্ছা, আই এর অবজেক্ট ফর্মটা কি মি। এটা হলো কি মাই, এটা মাইন। এখন আমাদের রিফ্লেক্সিভ ফর্মে আমি পরে যাচ্ছি, আগে এই বিষয়গুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। সাবজেক্ট ফর্ম শেষ। আচ্ছা, এখন ফার্স্ট পার্সনের প্লুরাল ফর্ম। প্লুরাল ফর্মের মধ্যে কি আছে উই, এর অবজেক্ট ফর্ম কি আস, আওয়ার, আওয়ার্স। আমাদের ফার্স্ট পার্সন শেষ। এখন আসেন সেকেন্ড পার্সন। মাথায় রাখবেন সেকেন্ড পার্সনের সিঙ্গুলার প্লুরাল দুটোই একই জিনিস, সেটা হলো কি ইউ। তো ইউ, ইউ, ইওর, এটা হলো কি ইওর। আচ্ছা, এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ প্রোনাউন, এই বিষয়টাও আপনাদেরকে ক্লিয়ার করব, সমস্যা নেই। আগে আমি ছকটা লিখে নিই, সবাই একটু কষ্ট করে হলে খাতায় লিখে নেন, পরবর্তীতে আমরা এই বিষয়টা ক্লিয়ার করতেছি। ওকে, আমাদের সেকেন্ড পার্সনও
শেষ। এখন আসেন আমাদের হলো থার্ড পারসন। তো থার্ড পারসনের মধ্যে আমাদের কি আছে? সিঙ্গুলার। তো এখানে সিঙ্গুলার হলো আপনারা যেভাবে জাস্ট শর্টকাট মনে রাখবেন, আমি এটা লিখে নিচ্ছি শর্টকাটের জন্য। আপনারা লিখবেন হলো কি হি, শি, ইট, বা যে কোনো কিছুর নাম। তো আমি যে কোনো কিছুর নাম, ধরেন যে আমার নামই দিয়ে দিলাম রিপন। ওকে। তো এটার অবজেক্ট ফর্ম কি? হির হলো কি হিম, শির হলো কি হার, ইটের ইটি, আর অবজেক্ট ফর্ম হলো কি রিপন, রিপনি। এখন ধরেন যে এটাকে যদি আমি পসেসিভ অ্যাডজেক্টিভ লিখি, তাহলে হিমের কি হিজ, হার হারি, এটা ইটস হয়ে যাবে, আর এই যে রিপন্স, রিপনটা হয়ে যাবে রিপন্স। তো এটার কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ প্রোনাউন ফর্ম হিজ, হার্স, ইটস, এটা কি রিপন্স। ওকে, আমাদের সিঙ্গুলার গেল। এখন হলো প্লুরালটা। তো প্লুরালটা হলো আপনাদের শুধু কে আছে? দে। তো দের পরিবর্তে আমরা কি লিখবো? দেম, দিয়ার, দেয়ার্স। ওকে, এটুকু আপনারা সবাই একটু তুলে নেন। আচ্ছা, অনেকেই কমেন্টে অনেক ঝগড়া লাগায় ফেলছেন। বিষয়টা বোঝেন, আমরা যে আপনাদের কাছ থেকে কমেন্টটা চাই, এতে মূলত আপনারা এখানে উপস্থিত নাই। যখন একটা ক্লাসে স্টুডেন্ট উপস্থিত থাকে, তার সাথে অনেক সুন্দর করে কথা বলা হয়, বা চোখের দিকে তাকালেই বোঝা যায় যে স্টুডেন্টটা বুঝতে পারছে কিনা। এতে ভালো লাগা কাজ করে, ফিলিংস কাজ করে, আমরা ক্লাস নিতে আরো অনুপ্রাণিত হই। তো আপনারা যখন অনেক দূরে থাকেন, আমরা তো বুঝতেছি না কার কি সমস্যা, সেই জন্য আপনাদের আমরা কমেন্টটা নেই, যাতে স্টুডেন্ট অ্যাক্টিভ আছে কিনা বা তাদের কি সমস্যা, যেগুলো আমাদেরকে বললে আমরা বুঝি যে আমাদের সাথে স্টুডেন্ট আছে, আমরা একটু ফিলিংস পাই। এখানে আমরা কিন্তু আপনাদেরকে বলতে গেলে, যারা আমাদের পেইড ব্যাচের বাইরে আছেন, আমরা ক্লাসগুলো অনেক স্টুডেন্টদেরকে ফ্রি করে দিচ্ছি, আমরা কিন্তু ফ্রিতে আপনাদেরকে পড়াচ্ছি। তো এখন আপনি বুঝতেছেন কিনা, যদি আমি ফিলিংসই না পাই, তাহলে আমি আপনাকে কেমনে পড়াবো ভাই? তো এই জন্য আমরা বলি আপনারা কমেন্ট করুন এবং আপনাদেরকে শেয়ার করতে বলি, কারণ আপনারা শেয়ার করলে আরো কয়েকজন দেখে, এটা আমরা অনুপ্রাণিত হই। অনুপ্রাণিত হলে আমাদের ক্লাস নেওয়া আরো ভালো হয়ে যায়, আরো ভালো ফিলিংস ইউজ করে। এই ক্লাসটাই আপনি আমার সামনে বসে করবেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। এইখানে যতটুকু বোরিং কাজ করতেছে, আপনি ফুল ক্লাস তাকায় থাকবেন, দেখবেন সময় কই দিয়ে চলে যাচ্ছে। তো এইটা সামনে বসে ক্লাস করা একটা ফিলিংস, আর আপনার বাসায় বসে ক্লাস করা একটা ফিলিংস। তো এই জন্য বলতেছি যে আপনারা জাস্ট কমেন্ট করবেন। কমেন্ট করলে আমরা বুঝতে পারি যে স্টুডেন্ট আমাদের সাথে কানেক্ট আছে এবং বুঝতেছে, এই জন্য কমেন্টগুলো নেওয়া। ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। দেখেন আমরা এখানে যেটা লিখছি, এখানে আমাদের ফার্স্ট পার্সনের দেখেন আমাদের নাম্বার অনুযায়ী সিঙ্গুলার প্লুরাল। তো আমাদের হলো এটা সাবজেক্ট ফর্ম কি আই উই, আমাদের ফার্স্ট পার্সনের, আর অবজেক্ট ফর্ম কি মি আস, পসেসিভ অ্যাডজেক্টিভ। এখন বিষয়টা আমি একটু উদাহরণ ভালো করে দেই, যে একটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ আর একটা হলো কি পসেসিভ প্রোনাউন। পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ প্রোনাউন একই না। যখন দেখেন আমি এখানে লিখলাম কি দিস ইজ মাই পেন, ঠিক আছে। আর একটা এখানে দেখলাম হলো কি দিস পেন ইজ মাইন। এখানে একটু ভালো করে বোঝেন, এই যে শব্দগুলো, এটা হলো অ্যাডজেক্টিভ, আর আমরা জানি অ্যাডজেক্টিভের পর সবসময় কি বসে? একটা ওয়ার্ড বসে, সেটা হলো নাউন। দেখেন এই যে পেন, এই পেনের আগে একটা ওয়ার্ড আছে, তাহলে এটা অবশ্যই কি অ্যাডজেক্টিভ। তো এই যে এই ফর্মটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ বা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলা হয়। আর এই যে এখানে দেখেন মাইন, মাইনের পরে কিন্তু কোনো শব্দ নাই, তো এটাকে বলা হয় পসেসিভ প্রোনাউন। তো একটু ভালো করে যদি এই দিকে তাকান, তো আপনি দেখেন এটাকে বলা হবে, এইগুলোকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ, আর এই অংশে যারা আছে তাদেরকে বলা হয় পসেসিভ প্রোনাউন। এবং এই মাই আর মাইন ব্যতীত আপনি পসেসিভ প্রোনাউন যতগুলো আছে একটু ভালো করে তাকান, দেখেন সবার শেষে কি আছে? এস যুক্ত আছে, এস। সবার শেষে এস যুক্ত আছে, কিন্তু আপনাদের পসেসিভ অ্যাডজেক্টিভে কিন্তু এসটা যুক্ত নাই। আর একটা জিনিস একটু ভালো করে দেখেন, হয়তো আপনি বলবেন তাহলে তো ভাইয়া এখানে আছে হিজ, এখানেও আছে হিজ, তো হিজ কখন পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ প্রোনাউন? আমি তো বলছি, যদি হিজ, এই যে হিজ, হিজের পর যদি একটা নাউন থাকে, তাহলে এই হিজটা হলো আপনাদের অ্যাডজেক্টিভ। আর হিজের পর যদি কোনো নাউন না থাকে, তাহলে হিজটা হলো আপনাদের পসেসিভ প্রোনাউন। তো পসেসিভ প্রোনাউন আর পসেসিভ অ্যাডজেক্টিভ, এই দুটো বিষয়
একটু ভালো করে বোঝেন। আচ্ছা, যদি এইটা বুঝে থাকেন, এখন আসেন এখান থেকে হলো আমরা আরেকটা জিনিস বুঝবো, রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউন জিনিসটা কি? এটা হলো ওই সাবজেক্টের পরিবর্তে বসে সাবজেক্টকে আরো জোর দিয়ে গুরুত্ব সহকারে বোঝায় এবং নিজের একটা অধিকার খাটানোর জন্য বোঝায়। তো এই জন্য আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনটা গঠন করি হলো একটা প্রোনাউনের শেষে সেলফ অথবা সেলফ যুক্ত করে। ঠিক আছে, এটা হলো কি সেলফ অথবা সেলফ যুক্ত করে। সিঙ্গুলার হলে সেলফ, আর যদি প্লুরাল হয় তাহলে সেলফ যুক্ত হবে। তো এখন কোনটার সাথে যুক্ত করবে একটু ভালো করে বোঝেন। এই যে এখানে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন আছে না, এই ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের যে এই যে পর্যন্ত ইয়ার পর্যন্ত দেখেন, এই ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের যে পসেসিভ অ্যাডজেক্টিভ আছে, এই পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে আমরা সেলফ অথবা কি সেলফ যুক্ত করলেই সেটা হয়ে যাবে হলো আপনাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন দেখেন এখানে আছে মাই, তাহলে এটা আমরা কি লিখবো? মাই সেলফ। একটু ভালো করে বোঝেন। বা আওয়ার, আওয়ার তো অনেকেই বুঝাইতো, তাহলে এখানে কি আওয়ার সেলফ। ঠিক আছে, এখন ইউ, ইউ যদি সিঙ্গল হয় তাহলে সিঙ্গুলার হয় তাহলে এটা হবে কি ইয়োর সেলফ। আর যদি ইউটা প্লুরাল হয় মানে অনেকেই বুঝে তাহলে কি ইয়োর সেলফ। তো একটু ভালো করে বোঝেন, ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে আমরা সেল অথবা সেলফ যুক্ত করে রিফ্লেক্সিভ প্রোনাউন গঠন করলাম। আর রিফ্লেক্সিভ প্রোনাউনটা হলো নিজেই নিজেকে বোঝাবে, সাবজেক্টকে আরো গুরুত্ব সহকারে বোঝাবে। কিন্তু এই যে থার্ড পারসন আছে না, এই থার্ড পারসনের আবার এই যে পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে না, এখানে যে এই যে অবজেক্ট ফর্মগুলো আছে না, এই অবজেক্ট ফর্মগুলোর সাথে সেলফ অথবা সেলফ যুক্ত করে হলো আপনাদের এগুলোকে রিফ্লেক্সিভ করতে হয়। এই ক্ষেত্রে এখানে লিখতে হবে দেখেন হিমসেলফ। ঠিক আছে, এখানে কিন্তু আপনাদের এই যে হিজ সেলফ হবে না, এটা মাথায় বুঝতে হবে। ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের হলো পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে হলো সেলফ অথবা সেলফ যুক্ত হবে। আর আপনাদের থার্ড পারসনের হলো অবজেক্টের সাথে, অবজেক্টিভ ফর্মের সাথে। যেমন এখানে আছে হার, তাহলে এখানে কি হবে হার সেলফ। ইট থাকলে কি ইট সেলফ। ঠিক আছে, তারপরে হলো আপনাদের ডিয়ার আছে, তাহলে এটা যেহেতু প্লুরাল এই জন্য এখানে ডিয়ার সেলফ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে আমরা কিন্তু এখন শুধু রিফ্লেক্সিভ গঠন করছি বা এই যে ফর্মটা শিখছি, আমরা কিন্তু এখনো ইউজেস শিখি নাই। তো আমরা এখন হলো ইউজ শিখবো, যে কোথায় সাবজেক্ট ফর্ম গঠন হবে, কোথায় অবজেক্ট ফর্ম, কোথায় পসেসিভ ফর্ম, কোথায় পসেসিভ অ্যাডজেক্টিভ, কোথায় পসেসিভ প্রোনাউন, কোথায় রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হবে, সেটা হলো আমরা এখন শিখবো। আমরা হলো জাস্ট এইটা শিখলাম, জাস্ট বেসিকটা শিখলাম যে ফর্মটা কি। তো ফর্মটা আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা ইউজে যাব। আচ্ছা, ক্লাসটা বড় হলেও কিছু করার নেই, আমরা বিস্তারিতভাবে অনেক কিছু শেখার চেষ্টা করতেছি, তার জন্য ক্লাসটা বড় হচ্ছে। আমরা চাইলে এগুলাকে যদি শর্ট করতাম তাহলে অনেক শর্ট হতো। আচ্ছা ঠিক আছে, আমি এটা মুছলাম, এখন আমরা ব্যবহারে যাব। এতক্ষণ যেটা লিখলাম সেটা হলো আপনাদের জাস্ট বেসিক রূপগুলো শেখালাম। আর এই যে এই চার্টটা আপনারা খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। এই চার্ট, একটা চার্টের মধ্যেই সবকিছু আমি শেষ করে দিছি। ওকে, এখন দেখেন আমরা হলো এগুলোর ব্যবহার শিখবো, একদম ব্যবহার। এখন একটু ভালো করে মাথায় রাখেন যে একটা ভার্ব আছে, এখন ভার্বের যদি সাবজেক্ট প্রয়োজন হয় এবং সাবজেক্ট হিসেবে যদি আমরা কোনো প্রোনাউন বসাই, তাহলে প্রোনাউনটা অবশ্যই কোন ফর্ম বসবে? সাবজেক্টিভ ফর্ম। আবার ধরেন যে একটা ভার্ব আছে, এই ভার্বের একটা অবজেক্ট লাগবে, তো অবজেক্ট হিসেবে একটা প্রোনাউনকে আমরা নেব, তো প্রোনাউনে এখানে কি বসবে? অবশ্যই অবজেক্ট ফর্ম বসবে। তো এটা একটু ভালো করে বোঝেন, এটা হলো একদম বেসিক কথা, যেখান থেকে প্রশ্ন খুবই কম আসে। একটা ভার্বের যদি সাবজেক্টের প্রয়োজন হয়, আমরা যদি এখানে কোনো প্রোনাউন গ্রহণ করি, তাহলে প্রোনাউনটা অবশ্যই কি ফর্ম নিতে হবে? সাবজেক্ট ফর্ম। আর এখন একটা ভার্বের যদি অবজেক্ট প্রয়োজন হয় এবং অবজেক্টটা যদি আমরা কোনো প্রোনাউন গ্রহণ করি, তো সেক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে? অবজেক্ট ফর্ম। আচ্ছা, আমি কিছু উদাহরণ দেই, তাহলে বিষয়টা আপনাদের ভালো ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি বললাম কি আই কল নোভান। ঠিক আছে, আই কল নোভান অ্যান্ড হিম। একটু ভালো করে বোঝান, এখানে ভার্বটা আছে হলো কি কল, এখানে ভার্বটা আছে হলো আপনাদের কি কল। আচ্ছা, কলের এখানে সাবজেক্ট লাগবে, তো সাবজেক্ট হিসেবে আমরা প্রোনাউন নিছি, এখানে কি বসাতে হবে? আই। এখানে কিন্তু আমি বসাতে পারবো না মাই কল, কারণ মাই কিন্তু সাবজেক্ট ফর্ম না। এখন যদি একটা ভার্বের সাবজেক্ট হিসেবে গ্রহণ করা হয় প্রোনাউনকে, তাহলে সেক্ষেত্রে বসবে সাবজেক্ট। এখন দেখেন এই যে নোভান অ্যান্ড হিম, এই যে হিমটা কিন্তু এই যে কলের একটা অবজেক্ট, তো আমরা এখানে অবজেক্ট নেব, এই জন্য কিন্তু এখানে হি ব্যবহার করা যাবে না, এখানে বসবে হলো কি আপনাদের হিম। এটা হলো একদম বেসিক একটা কথা, যে সাবজেক্টের যদি ভার্বের যদি সাবজেক্ট প্রয়োজন
প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমরা সাবজেক্টিভ প্রোনাউন নেব, যদি প্রোনাউন নেই তাহলে সাবজেক্ট ফর্ম নেব, আর অবজেক্ট হিসেবে যদি প্রোনাউন নেই তাহলে অবজেক্ট ফর্ম নেব। এটা হলো বেসিক কথা। ওকে, ঠিক আছে, যদি এই বেসিক কথাটা আমরা বুঝে থাকি তো এটা তেমন আহামরি কিছু না, আমি এত উদাহরণ দিচ্ছি না, আরো উদাহরণ সহ আমাদের বইতে সুন্দর করে দেওয়া আছে, আপনারা বইটা কালেক্ট করলেই পেয়ে যাবেন। এখন আসেন পরবর্তীতে, যেটা আমাদের ভালো করে বুঝতে হবে, ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল। একটু ভালো করে বুঝি, ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল, এদের পর যদি আমরা কোনো অবজেক্ট হিসেবে প্রোনাউন নেই তাহলে এটা কি বসবে? অবজেক্টিভ ফর্ম। এখানে যদি আমরা কোনো প্রোনাউন নেই তাহলে এখানে কি বসবে? অবজেক্টিভ ফর্ম। একদম বেসিক কথা, ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপলের পর যদি প্রোনাউন গ্রহণ করা হয় তাহলে সেক্ষেত্রে বসবে হলো প্রোনাউনটি অবজেক্ট ফর্ম। এই বিষয়গুলো আপনারা ভালো করে মাথায় রাখেন। যেমন আমি বললাম কি, শি ওয়ান্ট টু হেল্প, ঠিক আছে, এখন এখানে ড্যাশ আছে, আমি একটা প্রোনাউন নেব, এখানে কি আই নেব না, কারণ এখানে আমাদের জাস্ট এই যে টু হেল্প, টু হেল্প হলো একটা ইনফিনিটিভ, তাহলে এখানে আমাদের অবজেক্ট ফর্ম নিতে হবে। আমি বললাম কি, শি ওয়ান্ট টু হেল্প হিম বা হেল্প মি, এখানে আমরা হিমও বলতে পারি, আবার কি বলতে পারি, মিও বলতে পারি। তো বেসিক বিষয়টা বোঝেন, জাস্ট আমাদের যদি ইনফিনিটিভ জেনে আছে, আমি আর কয়েকটা ভালো উদাহরণ দেই যাতে আপনাদের বিষয়টা বুঝতে সুবিধা হয়। আমি লিখলাম কি, মেকিং ড্যাশ ক্যাপ্টেন is not a right decision. ওকে, ঠিক আছে। আচ্ছা, মেকিং হিম, আচ্ছা আমরা এটা একটু ভালো করে লিখি। আচ্ছা, মেকিং অ্যাজ এ ক্যাপ্টেন, মানে তাকে ক্যাপ্টেন বানানো, আছে যে মেকিং আছে এটা হলো কি জিরান আছে না, এবং জিরানের পর কি বসবো? আমরা যেখানে প্রোনাউন নিচ্ছি তাহলে এইখানে হলো আপনাদের একটা অবজেক্ট ফর্ম বসবে, যে মেকিং হিম অ্যাজ এ ক্যাপ্টেন ইজ নট রাইট ডিসিশন, মানে তাকে ক্যাপ্টেন বানানোটা আমাদের জন্য কি সঠিক সিদ্ধান্ত না। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল, এদের পর কি বসবে? অবজেক্ট ফর্ম। এখন আসেন মূল জায়গাটায়, যেখানে আমাদের সবচেয়ে বেশি প্যাচ লাগে। তো আমরা প্যাচটা ছাড়ানোর চেষ্টা করি। এখন বোঝেন, জিরান আমরা তো বলছিলাম পরে বসলে অবজেক্ট ফর্ম বসবে, কিন্তু এর আগে যদি কোনো প্রোনাউন নেওয়া হয়, তাহলে এখানে হলো পসেসিভ ফর্ম নেওয়া হবে, এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ কে নেওয়া হবে। আগে যদি নেওয়া হয় তাহলে কাকে নেওয়া হবে? পসেসিভ অ্যাডজেক্টিভ কে। অনুরূপ ভাবে ইনফিনিটিভের আগে যদি কোনো প্রোনাউন বসে তাহলে সেটা অবজেক্টিভ ফর্ম বসবে। এটা একটু ভালো করে বোঝেন যে জিরান্ডের আগে যদি আমরা কোনো প্রোনাউন গ্রহণ করি তাহলে সেটা বসবে পসেসিভ ফর্ম, আর ইনফিনিটিভের আগে যদি কোনো আমরা প্রোনাউন নেই তাহলে সেখানে বসবে হলো আপনাদের অবজেক্টিভ ফর্ম। এটা আপনারা একটু ভালো করে বিষয়টা বোঝেন। যেমন আমি একটা উদাহরণ দিই, বিষয়টা আপনারা বুঝবেন। হি টেলস মি to give them money. He tells me to give them money. দেখেন এই যে টু গিভ একটা কি ইনফিনিটিভ, তো এর আগে কি বসছে? অবজেক্ট ফর্ম বসছে। এখানে কিন্তু বসবে না মাই, এখানে বসবে হলো মি, এখানে বসবে হলো কি মি, কারণ ইনফিনিটিভের আগে সবসময় অবজেক্ট ফর্ম বসবে। কিন্তু জিরান যেখানে আছে, জিরানের আগে হলো আপনাদের কি বসবে? পসেসিভ ফর্ম বসবে। যেমন ধরেন যে আমরা উদাহরণ দিই, এটা শেষ আমাদের, এখন আমরা একটা উদাহরণ দিই তাহলে বিষয়টা আপনাদের সুবিধা হবে। বললাম উই ডু নট অবজেক্ট, ঠিক আছে, উই ডু নট অবজেক্ট ড্যাশ দিলাম, উই ডু নট অবজেক্ট টু
হেল্পিং ইউ। আচ্ছা, এখন দেখেন আমরা বললাম উই ডু নট অবজেক্ট, ঠিক আছে, হেল্পিং ইউ। তাহলে এই যে হেল্পিং আছে, হেল্পিং এর আগে কি বসবে? আপনাদের অবশ্যই অবশ্যই কি একটা জিরান বসবে। ও সরি, জিরান আছে যে, তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ বসবে। তাহলে আপনাদের পসেসিভ অ্যাডজেক্টিভ কি? দেয়ার। উই ডু নট অবজেক্ট দেয়ার হেল্পিং ইউ। এখানে কিন্তু কোনো সাবজেক্ট ফর্ম বা অবজেক্ট ফর্ম বসবে না, এখানে ডিরেক্ট পসেসিভ ফর্ম বসবে। তো এইটাই হলো আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। তো এইটুকু কি বুঝতে পারছেন? ওকে, যদি এটা বুঝে থাকেন তাহলে সবাই একটু কমেন্টে জানান যে ভাই বুঝতে পারছি, বা কমেন্টে ডান লিখুন। যদি এটা বুঝে থাকেন তাহলে সবাই একটু কমেন্টে ডান লিখুন। আমরা পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। এখন আসেন, আমি জাস্ট ক্লাসটা শর্টকাট করি। এই যে প্রিপজিশন বা প্রেপজিশন, প্রিপজিশন বা প্রেপজিশন, এদের পর যদি কোনো প্রোনাউন আসে, তাহলে এদের পর প্রোনাউন আসলে সেটা হলো অবজেক্ট ফর্ম বসবে। যদি প্রিপজিশনের পর, কিন্তু দুঃখের বিষয় মাঝে মাঝে আমরা এই প্রিপজিশনটাই চিনতে পারি না। ইজি, যদি অন, উইথ, ইন, আউট এগুলো থাকে আমরা বুঝি, কিন্তু মাঝে মাঝে আমাদের প্যাচ লাগে। যেমন কিছু কিছু স্টুডেন্ট আছে যে জানেই না যে বিটুইন একটা প্রিপজিশন, বা অ্যামং, এরা প্রিপজিশন। আচ্ছা, এটা নাই অনেকেই জানে, কিন্তু এখন আমি যদি এইখানে লিখি লাইক, এক্সেপ্ট, আমি যদি এখানে লিখি লাইক, এক্সেপ্ট, তারপরে বাট, এটা অনেকেই জানে না যে এগুলা হলো প্রিপজিশন। এগুলা প্রিপজিশন হিসেবে সেন্টেন্সে ব্যবহার হয়। আবার আরো আছে কি বিহাইন্ড, বিয়ন্ড, তারপরে বিনিথ, এগুলো হলো আপনাদের কি প্রিপজিশন। তারপর আরো দুইটা প্রিপজিশন আছে, ডেসপাইট, আবার কি আছে আপনাদের ইনস্পাইট অফ, এগুলো হলো প্রিপজিশন। তো এই প্রিপজিশন গুলো, আরো অনেক প্রিপজিশন আছে, তো সবগুলা প্রিপজিশনের পর যদি কোনো মানে আপনাদের প্রোনাউন নিতে হয়, তাহলে প্রোনাউনের কি নিতে হবে? অবজেক্ট ফর্ম নিতে হবে। যদি কোনো প্রোনাউন নিতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের অবজেক্ট ফর্ম নিতে হবে। তো এই বিষয়টা মাথায় একটু ভালো করে ঢুকে নেন, বিষয়টা বুঝতে পারবেন। যেমন আমি বললাম, দেখেন আমি একটা সেন্টেন্স দিলাম, আই গো টু ইউনিভার্সিটি। আচ্ছা, আমি বললাম আই গো টু ইউনিভার্সিটি উইথ ড্যাশ এভরিডে। এখন একটু ভালো করে বোঝেন, এই যে উইথ আছে এবং তাহলে আমি তার সাথে যাই। এখন তাহলে অবশ্যই আমি বললাম যে আই গো টু, আমি তার সাথে যাই, তাহলে কি হার, এখানে অবজেক্ট ফর্ম বসবে। এখানে হলো আপনাদের অবজেক্ট ফর্ম বসবে। এখানে জাস্ট আপনাদের হিজ বসবে না, বা দিয়ার বসবে না, দেম বসতে পারে, বা যে কোনো কিছু বসতে পারে, কিন্তু এর থেকে বেশি কিছু বসবে না। ওকে, ঠিক আছে, আপনারা আশা করি এটা বুঝতে পারছেন। ভাই পড়াতে গেলে তো অনেক পড়া, এখন তো দেখতেছি শেষই হচ্ছে না ক্লাস। এখন আসেন, আর একটা জিনিস ভালো করে বোঝেন, বি ভার্ব, ঠিক আছে, বি ভার্ব কোনগুলা? এম, ইজ, আর, অজ, ওয়ার। দেখেন এই বি ভার্বের পর যদি কমপ্লিমেন্ট হিসেবে, কমপ্লিমেন্ট হিসেবে যদি কোনো প্রোনাউন আসে, কমপ্লিমেন্ট হিসেবে যদি আমরা প্রোনাউন নেই, তাহলে এই প্রোনাউনটা সবসময় সাবজেক্ট ফর্ম অথবা নমিনেটিভ ফর্ম বসবে। একটু ভালো করে বোঝেন, বি ভার্ব কি, অ্যাম, ইজ, আর, অজ, আর, এদের পর কমপ্লিমেন্ট হিসেবে যদি আমরা কোনো প্রোনাউন নেই, তাহলে সেই প্রোনাউনটা অবশ্যই কি বসবে? সাবজেক্টিভ ফর্ম বসবে। ঠিক আছে, যেমন আমি বললাম কি, ইট ইজ ড্যাশ, ঠিক আছে, দেখেন ইট ইজ ড্যাশ, আমরা এরপর হলো বসাবো। এখন বললাম ইট ইজ ড্যাশ হু হ্যাজ taken my book।
দেখেন ইট ইজ, তাহলে এখানে আমাদের কিন্তু ইট ইজ হিম হবে না, এটা হলো আমাদের এই যে ইজ আছে এবং এর হলো কমপ্লিমেন্ট হিসেবে আসতেছে, এই জন্য এখানে হবে ইট ইজ হি, অথবা এখানে হতে পারতো ইট ইজ শি, যে কোনো কিছু হতে পারতো, কিন্তু এখানে আমাদের মূল কথা অবজেক্ট বা প্রোনাউন, আপনাদের পসেসিভ ফর্ম ইউজ হবে না, হবে শুধুমাত্র আপনাদের সাবজেক্টিভ ফর্ম। এটা অনেক গুরুত্বপূর্ণ রুলস, এটা একটু ভালো করে মাথায় ঢুকে নিয়ে নেন যে এটা হলো অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা রুলস। বুঝাতে পারছি বিষয়টা? ওকে ভাই, আরো অনেক কিছু দেওয়ার আছে কিন্তু আমরা তো আজকে শেষই করতে পারতেছি না। আচ্ছা, যদি ক্লাস আজকে শেষ করে দেই, কালকে কি সবার ধৈর্য আছে আমরা বাকি অংশটুকু পড়ার? আমাদের আরো টুকটাক টপিকস আছে, নাম্বার আছে, জেন্ডার আছে, তারপরে এখনো আমাদের 6টা প্রোনাউন বাদ আছে। তো আজকে মনে হচ্ছে না আপনাদের এনার্জি আছে, অনেক পড়াশোনা করছেন। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করে দেই, আমরা বাকি অংশটুকু নেক্সট ক্লাসে পড়বো। এবং পার্সোনাল প্রোনাউনের ব্যবহার আমাদের শেষ, এখন পার্সোনাল প্রোনাউনের ব্যবহার মোটামুটি আমাদের শেষ। আর টুকটাক দুই একটা যা আছে সেটা আমরা পরবর্তী ক্লাসে শুরুতে স্টার্ট করব, পার্সোনাল প্রোনাউনের আর দুইটা ব্যবহার, আর তারপরে রিফ্লেক্সিভ দিয়ে আমরা বাদ বাকিগুলো শেষ করব। তো আজকে ক্লাসটা আর বড় না করি, সবাই অনেক বোরিং হয়ে যাচ্ছেন। আর যারা যেখানে যে প্রান্তেই অবস্থান করুন বা আমাদের ক্লাসগুলো করতেছেন, আমরা বলবো আপনারা আমাদের বইগুলো কালেক্ট করে নিন, তাতে আপনাদের ক্লাস বোঝা সুবিধা হবে। আপনাদের জন্য আমরা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি যাতে আপনাদের একটু হলেও হেল্প হয়, এবং আপনারা যদি একটু ক্লাসগুলো করে উপকৃত হন তাহলে অবশ্যই নিয়মিত ক্লাসগুলো করবেন এবং ক্লাসগুলো শেয়ার করবেন, আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকে এই পর্যন্তই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ দেখা হবে আগামীকালকে আজকের বাকি অংশ নিয়ে, ক্লাসের বাকি অংশ নিয়ে।